আমি মাননীয় রামগোপাল চ্যাটার্জি মহাশয়কে বলবো একটু আমাদের সাথে কিছু কথা ভাগ করে নেওয়ার জন্য, কিছু কথা আমাদের সাথে শোনানোর জন্য। নমস্কার। আমি চট্টোপাধ্যায়। তুমি যখন শুনলাম আমাকে বললো যে তোমাকে একটু রামগোপাল মঞ্চে আসতে হবে, তো তখন আমি মানে ভাবছিলাম এটা কি অদ্ভুত স্বভাব হবে যে আমি একজন, আমার বাবা, আমার পরিবারের লোকেরা একজন বিখ্যাত লোকে মানুষের নামের সঙ্গে মিশিয়ে আমার নামটা রেখেছিলেন। আমি এই হলটি যার নামাঙ্কিত সেই রামগোপাল স্মৃতি রত্নের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি হাওড়া জেলাকে খুবই পছন্দ করি, তার কারণ হাওড়া এমন একটি জেলা যে শহরটি তে বসবাসকারী মানুষের মানুষ যারা থাকেন তারা গর্ববোধ করেন যে এই শহরটি কলকাতার থেকেও প্রাচীন। বেনারসের সঙ্গে অদ্বিতীয়। গ্রামীণ হাওড়া, শহরাঞ্চল হাওড়া, শিল্পাঞ্চল হাওড়া, রেল স্টেশন হাওড়া, খেলাধুলায় হাওড়া। মানে একসময় কলকাতা লিগে হাওড়া ইউনিয়ন নামে একটা ক্লাব খেলতো, যেটা মানে ভালো তাদের ছিল, পারফরমেন্স ছিল, বিশেষ করে বড় দলের বিরুদ্ধে। এবং তথ্য সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচারেও হাওড়া এগিয়ে। আমার বিষয়বস্তুটা যদিও ভিন্ন। আমি যে বিষয়টি নিয়ে বর্তমানে কাজ করি সেটি হচ্ছে গিয়ে নিরাপদ খাদ্য। আমার সামনে যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বসে রয়েছে সেজে গুজে তারা পারফর্ম করবে বলে, এবং আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি যে তাদের পারফরমেন্সটা আমরা দেখব। তো কালকে যখন সৌরভ আমাকে বলেছিল একবার যে তোমাকে একবার আসতে হবে, অনুষ্ঠানটা দেখতে এসো, আমি খুব খুশি হয়েছিলাম যে আমি অনেকদিন বাদে একটা অনুষ্ঠান মঞ্চের সামনে থেকে বসে দেখবো, এবং সৌরভের কথাটা আমি বলেওছি। তো তারপরে ফের রাতের দিকে ফোন, গতকাল আমাদের ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা বড় সেমিনার ছিল যে কি করে এই সংস্থাগুলি কাজ করবে, ফান্ড থেকে পাবে, কারা ফান্ড দেয়, গভর্নমেন্ট ফান্ড আছে না প্রাইভেট ফান্ডের ওপর কাজ করে, সেগুলি যখন সৌরভ ছিল সেই অনুষ্ঠানটিতে। হ্যাঁ, তো তারপরে আমরা যখন ফের এখানে রাত্রেবেলায় বাড়ি ফিরে যাই তখন সৌরভ বলে, না দাদা তোমাকে আরেকটু বেশি সময় ধরে থাকতে হবে। তো আমার খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে, এবং এখানে এই এতগুলি বাচ্চা, গার্জিয়ান, বয়স্ক যিনি রয়েছেন তাকেও প্রণাম জানাই, তৃতীয় সারিতে যিনি বসে রয়েছেন। তো তারা তাদের প্রত্যেককে দেখতে পেয়ে আমার খুবই মানে ভালো লাগছে। আমি খুব ছোট করে একটা কথা বলি। আহ, নিরাপদ খাদ্য বলতে আপনারা কি বোঝেন? নিরাপদ খাদ্য, নিরাপদ খাদ্য মানে যেটা আপনার শরীরকে শারীরিক এবং মানসিক প্রফুল্লতা দান করে, সেটাই হচ্ছে নিরাপদ খাদ্য। এখন আমি যদি কাউকে প্রশ্ন করি যে খাদ্য করকম, খাবার কয় রকমের খাবার আপনারা খান, আপনাদের চোখের সামনে ভেসে উঠবে ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, নিরামিষভোজী, আমিষভোজী, তার নিজস্ব রুচি এবং সামর্থ্য অনুযায়ী খাবার খান। এছাড়া আর কি খাবার আছে? সবাই বলবে মানসিক খাদ্য। মানসিক খাদ্য বলতে আপনার যেটা মনকে প্রফুল্লতা দেয়, যেমন ধরুন আপনি খুব দুপুরবেলাতে গরমের মধ্যে আপনি কষ্ট পাচ্ছেন, সামনে দেখলেন একটা গাছের ছায়া, ঘন বট গাছের একটা ছায়া, তো সেই বট গাছের ছায়াটা আপনাকে আহ, সুশীতল ছায়া প্রদান করছে, তখন কিন্তু আপনার মনে হলো যে প্রাণটা বোধহয় আমার জুড়িয়ে গেল। তার মানে আপনি মানসিক তৃপ্তি লাভ করলেন। সেই মানসিক তৃপ্তি লাভ করাটাও কিন্তু আপনাকে মানসিক প্রফুল্লতা দান করলো, এবং আপনি যে এক্সস্টেড হয়ে যাচ্ছিলেন, ক্লান্ত হয়ে যাচ্ছিলেন, সেখান থেকে আপনি অনেকটা রিলিফ। আরেক ধরনের খাদ্য, সেই খাদ্যটি কি? আত্মিক খাদ্য। আত্মিক খাদ্য কি না, যেটা আপনার আত্মার
আত্মার সন্তুষ্টি বিধান করে। এই আত্মার সন্তুষ্টি বিধান কিসে হয়? এটা তো একদম নতুন ধরনের কথা বলছেন। কি আত্মা? আত্মা তো আমরা জানি আত্মা অবিনশ্বর, ভগবান বলেছে, আর বিভিন্ন ধর্মের প্রফেট যারা আছেন তারা বলেছেন। আত্মার খাদ্যটা কি? না, আত্মার খাদ্য হচ্ছে মেডিটেশন, আত্মার খাদ্য হচ্ছে ধ্যান, আত্মার খাদ্য হচ্ছে স্পর্শ চিকিৎসা, আত্মার খাদ্য হচ্ছে স্পিরিচুয়ালিজম। আমি কিন্তু কোনো ধার্মিক বক্তব্য রাখছি না। স্পিরিচুয়ালিটি মানে কিন্তু এটা নয় আপনি ঘন্টার পর ঘন্টা ঠাকুর ঘরে কাটান। আমি নিজে রোজ, সৌরভ জানে, আমি নিজে রোজ ভোরবেলা 4টের সময় উঠি এবং আমার মানে এটা জীবনে একটা অন্যতম ব্রত যে আমি অভ্যুদয় দেখি। রোজ, রোজের অভ্যুদয় আমি দেখি। আপনারা অরুণোদয়ের নাম শুনেছেন, যখন আকাশটা লাল বর্ণ ধারণ করে সকালে সূর্য ওঠার আগে। কিন্তু অভ্যুদয় ঠিক তার আগের 28 মিনিট। সূর্যোদয়ের 96 মিনিটে ভাগ করা হয়, তাই তো সৌরভ? 96 মিনিটে ভাগ করা হয়। তো ঠিক তার আগের 28 মিনিট হচ্ছে অভ্যুদয়, যখন আকাশটা কালচে লাল বর্ণ ধারণ করে। তো এই খাবার, এই শারীরিক খাবার, মানসিক খাবার এবং আত্মিক খাবারের সন্তুষ্টি বিধান আপনাকে ঘটাতে হবে। এখন আপনাকে, আমরা কিসে অভ্যস্ত? আমরা প্যাকেট জাত খাবারে খুব সোজা। আমরা প্যাকেট খাই। প্যাকেটটা কতটা রংচঙে, প্যাকেটটা গেট আপ কতটা ভালো, প্যাকেটটা অ্যাট্রাকটিভ কিনা, প্যাকেটটা আমাকে আকর্ষণ করতে পারছে কিনা, কিন্তু ভিতরের প্রোডাক্টটা কি সেটা আমরা জাজ করি একটা নাম্বার দিয়ে, দ্যাট ইজ কল্ড ফাসাই নাম্বার। আজকাল তো রোল চাউমিনের দোকানেও ফাসাই পাওয়া যায়। সে পাম তেলে ভাজছে, না সর্ষের তেলে ভাজছে, না বাদাম তেলে ভাজছে, আমরা কেউ দেখতে যাই। গরম খাবার যা পেলাম খেলাম, তারপরে আমাদের কি হচ্ছে সেটা হাওড়ার মতন একটা বড় কসমোপলিটন এরিয়ার মানুষদেরকে আমাকে বোঝাতে হবে না। এখানে যদি কোনো ডাক্তার পাড়া থাকে, দেখবেন 90% অফ পেশেন্ট গ্যাস এবং অম্বলের করবে, 90%। এবং এই পেশেন্টদের প্রত্যেকে একটা সার্টেন পিরিয়ডের পর গিয়ে গোটা শরীরে ব্যথা বেদনা শুরু হয়। আজকালকার দিনে অনেকের এটা হচ্ছে, ব্যথা বেদনা প্রচন্ড পরিমাণে গোটা শরীর জুড়ে প্রদাহ হয়, যা খাই হজম হয় না। এদিকে আমরা বলি আমি আমার বাপ ঠাকুরদার খাবারেই অভ্যস্ত, ডাল ভাত সবজি সবই তো খাচ্ছি, কিন্তু যেটা খাচ্ছেন সেটা তো নিরাপদ খাবার নয় শরীরের জন্য। যদি শরীর ভালো না থাকে তাহলে মন ভালো থাকবে না, যদি মন ভালো না থাকে তাহলে আত্মা ভালো থাকতে পারবে না। কারণ দে আর রিলেটেড, এরা ইন্টারনালি রিলেটেড। আমি আজকে যদি জিজ্ঞাসা করি যে দিদি আপনি কোথায় বসবাস করেন, আপনি বলবেন আমি হাওড়ার চ্যাটার্জি পাড়াতে বসবাস করি, কি হাওড়ার কদমতলায় বসবাস করি, কি হাওড়া ময়দানে বসবাস করি, এখানে আমার বাড়ি, এখানে আমার এটা আছে। কিন্তু আপনি কি সত্যিই হাওড়ায় বসবাস করেন? আমি এই মুহূর্তে কোথায় বসবাস করছি? আমি এই মুহূর্তে হাওড়ার অধিবাসী। হাওড়ার মানুষ আমাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে, আমি তাদের আন্তরিকতায় এখানে এসেছি। আমি সোদপুরের, না আমি শান্তিনিকেতনের, না আমি কলকাতার, না আমি দার্জিলিং এর, এটা এখন নালেন পরে। আমি আজকে এখন এখানে অবস্থান করছি। তার মানেটা কি? আমার সঙ্গের আমিটাকে তো আমি সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াই। আমি প্রথম বসবাস করি আমার নিজের ভিতরে। আমি যে জায়গাতে থাকি না কেন, আমি প্রথম বসবাস করি আমার নিজের ভিতরে। আমি পরিচ্ছন্ন জামা কাপড় পরলে পরে আমি তৃপ্তি লাভ করি সবের আগে। আমি পরিচ্ছন্ন খাবার খেলে পরে আমি তৃপ্তি লাভ করি সবের আগে। আমার যদি কোনো ডিগ্রি অ্যাচিভ হয় তাহলে আমি তৃপ্তি লাভ করি সবের আগে। তো বক্তব্য দীর্ঘায়িত করার দরকার নেই। আপনারা মানে পছন্দের খাবারটি আপনারা বেছে নিন, প্যাকেট খাবেন না, প্রোডাক্ট। সর্ষের তেল খান, কি আপনি নারকেল তেল মাখুন, মাছ খান, মাংস খান, যাই খান না কেন সেলসম্যানদের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে খাবেন না। আপনি নিজের চোখটা নিজে খুলুন। তারপরে আপনার প্রশ্ন থাকতে পারে কোথায় পাবো। আমি বললাম যে দাদা আপনি এটা ধর্মতলার অমুক জায়গাতে পাবেন, বা দাদা আপনি সোদপুরে পাবেন, বা দাদা আপনি হাওড়া ময়দানে পাবেন। তো হাওড়া কদমতলায় যদি থাকেন তিনি বলবেন আমি যাবো কি করে। মানসিক প্রফুল্লতা যদি আনতে হয় তখন আপনাকে তাজমহল ভ্রমণ করতে হবে,
আপনি কি করবেন? বাড়িতে বসে তাজমহল দেখবেন, না ট্রেনের টিকিট কেটে সেখানে গিয়ে আগ্রা পৌঁছে টোটো ভাড়া করে, গাড়ি ভাড়া করে বা ঘোড়া গাড়ি ভাড়া করে আপনি সেখানে তাজমহল দেখবেন। তখন কিন্তু আপনি মানসিক প্রফুল্লতার জন্য সেখানে যাচ্ছেন, তারা শারীরিক প্রফুল্লতার জন্য কিন্তু আপনাকে সেই জায়গাটির সন্ধান করতে হবে। পরিশেষে বলি, বর্ণ পরিচয় মানে এমন একটি নাম যেটা বললে পরে আমাদের মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিটা সবের প্রথম চোখের সামনে ভেসে ওঠে। কারণ বাংলা যখন তদুল্যমান যে সংস্কৃততে টিকে থাকবে, চর্যাপদে টিকে থাকবে, মৈথিলীতে টিকে থাকবে, না কোন ভাষাটাকে নিজের মতো করে নেবে, সেই সময়তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রণীত বর্ণ পরিচয় আমাদের বাঙালি জাতিকে একটা দিশা দেখিয়েছিল, তার নিজের মুখের ভাষা দিয়ে, যেটা আমরা আজকে প্রতুল মুখোপাধ্যায় চলে গেছেন, তিনি গাইতেন আমি বাংলার গান গাই, বা রবীন্দ্রনাথ সেই বিখ্যাত গান বাংলার নিয়ে যে এত তাদের গর্ব, এত তাদের ছিল, আমরা প্রত্যেকেই গর্বিত বাংলা নিয়ে। হাওড়া বর্ণ পরিচয়ের আমি ফলোয়ার, আমি দেখি যে ওনারা কি করেন না করেন, বৃক্ষরোপণের ওপর প্রচুর কাজ করেন। দেখে খুব ভালো লাগলো যে আজকে তারা স্মারক হিসাবে একটি করে গাছ দিয়েছে। আমি নিশ্চিত যে এই গাছটি নিয়ে গিয়ে আমি আমার বাড়ির সামনের মাঠে বসাবো বা কোনো একটি জায়গাতে আমি গাছটিকে প্রতিষ্ঠা করবো। বর্ণ পরিচয় যেন এই গাছের মতোই এই ছোট ছোট শিশুদের মধ্যে যে একটা মানে অভ্যাস গড়ে তুলছে, এটা আমি প্রত্যেককেই বলি, আপনার ছেলে মেয়েকে, আপনার নাতি নাতনিকে যদি কিছু শেখাতে হয়, তাহলে সবে প্রথম ওকে কিছু বুঝতে শেখা, কিছু পশু। আজকাল তো ছেলে মেয়েরা আমাদের যেটা প্রেশার কুকারের মধ্যে থাকে সবসময়। আপনি জানেন না, আমার বাড়িতে আজকের দিনে বলছি আমি, আমার বাড়িতে আজকের দিনেও প্রেশার কুকার ইউজ হয় না। ফিউচুরা, কন্টুরা, অ্যালুমিনিয়াম প্রেশার কুকার, স্টিলের প্রেশার কুকার আমার বাড়িতে গিয়ে দেখুন সব তার ভর্তি হয়ে পড়ে আছে, দুটো জমে একসাথে। আমি 2 পয়সা গ্যাস বাঁচানোর জন্য 2 লাখ টাকার শরীরটাকে নষ্ট করি। কারণ প্রেশারে যে খাবারটা আপনি খাবেন, সেই খাবারটা, সেই ভাত বা চাল বা ডাল যদি আপনি আধ ঘন্টা ভিজিয়ে রাখেন, তাহলে কোনো প্রয়োজনীয়তা নেই। আমি আজকেও আমার আমার মাকে, আমার মায়ের এত বয়স, সৌরভ দেখেছে আমার মাকে, আমার মাকে নিয়ে আজকে আমি রান্না করে দিলাম পাঁঠার মাংসের ঝোল আর ভাত। মাকে আমি খাওয়াই। তো তুমি দীর্ঘ 70-80 বছর ধরে যে মানে খাবারগুলো তুমি খেয়ে এসছো, সেটা বাবা চলে যাওয়ার পরও আমি মাকে বলেছিলাম তুমি খুব ভাতটা ছাড়বে, তোমার একটা প্রয়োজন। তা আমার মা কিন্তু ওই কড়াইতে রান্না করা মাংস তার বিনা দাঁতের মাড়ি দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে, প্রেশার কুকার ইউজ করি না, খাদ্যগুণ নষ্ট হয়ে। আপনাকে যদি সবসময় একটা মানে স্টিম রোলারের মধ্যে ভরে রেখে আপনার ভালো লাগবে, তাহলে আপনি যে খাদ্য বস্তুটাকে একটা স্টিম রোলারের মধ্যে ভরে রেখে দিলেন, 4টে সিটি মেরে দিলেন কি 5টা সিটি মেরে দিলেন, 5 মিনিটে এ হয়ে যায়। 2 মিনিটে কি একটা ফাস্টফুড তৈরি। ফাস্টফুড তো মুড়ি, ফাস্টফুড তো খই কলা, ফাস্টফুড তো দই চিড়ে। আপনার কিছু করতেই হয় না, বাড়িতে দই আছে, 2 মিনিটে গরম গরম জলে সিদ্ধ করে নিন, একটু টক দই দিয়ে মেখে নুন দিয়ে এই বাচ্চাগুলোকে খাইয়ে দিন, সারা জীবনে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে না, সারা জীবনে হবে না। আজকে আপনারা যে বাচ্চাদেরকে এখানে অনুষ্ঠান দেখতে নিয়ে এসছে, সেই বাচ্চারা যখন আপনাদের বয়সে পৌঁছাবে, যখন আমাদের বয়সে পৌঁছাবে, যখন ওই মাসিমার বয়সে পৌঁছাবে, তখন যেন তারা সুস্থ জীবন যাপন করে। আপনারা তো সেটা চাইবেন, আপনারা তো কোনোদিন চাইবেন না এই বাচ্চাটি যখন 10 বছর কি 20 বছর পরে, তাকে যদি কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি কত ভালো নাচতে পারো, জিজ্ঞাসা করবে তুই কেমন আছিস, কি করছিস। সে মাধ্যমিকে স্টার পেয়েছে, লেটার পেয়েছে না কি পেয়েছে, এটা তখন এ থাকবে। কাজেই বর্ণ পরিচয় আজকে গাছ মানে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, গাছে জলদানের মাধ্যমে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাদের প্রথম বার্ষিক অনুষ্ঠান যেটা সূচনা করলো, সেটা সুস্থায়ী হোক, দীর্ঘস্থায়ী হোক এবং এখানকার মানুষের মনে প্রফুল্লতা আসুক। আপনারা 3 ধরনের রোজ ভোরবেলায় উঠে একটু মেডিটেশন করুন, একটু ধ্যান করুন, একটু রেইকি অনুশীলন করুন,
স্পর্শ চিকিৎসা করুন, প্রথম নিজেকে ছুতে শিখুন, নিজেকে ছুতে শিখুন। আমার এইখানটা বেশ ভালো লাগছে, আমার কাঁধটায় যন্ত্রণা হচ্ছে। কাঁধে যন্ত্রণা হলে দেখবেন, আপনার যদি কাঁধে যন্ত্রণা হয়, হাজবেন্ড নেই কি ওয়াইফ নেই কি কেউ নেই, আপনি নিজেই হাত গোলাবেন, কিন্তু এটাও এক ধরনের ট্রিটমেন্ট। আপনারা সেইগুলো অভ্যাস করুন, সু অভ্যাস আপনাদের মধ্যে গড়ে উঠুন। আমরা আর যদি আবার কোনোদিন আমার সুযোগ হয়, সময় হয়, আমি আবার আসবো। উপস্থিত প্রতিটি দর্শককে প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকুন।